Citizens' views. where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আমাদের প্রিয় মাহবুব ভাই। উনি প্যারিস থেকে জয়েন করেছেন, সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। জয়েন করেছেন লন্ডন থেকে সৈয়দ জুলকারনাইন জুমা। উনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের কমিউনিটির একজন পরিচিত মুখ। বিশেষ করে জুলাই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন লন্ডনে। যদি আমরা সবাই জুলাই আন্দোলনের একদম বিদেশে যারা অবস্থান করেছি, তাদের মধ্যে আমাদের ভূমিকা অবশ্যই চোখে পড়ার মতো। সবাই যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছেন। দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। মাহবুব ভাই আপনাকে স্বাগত, জুমা ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রাজা ভাই, আপনাকেও আজকের এই অনুষ্ঠানে জুমা ভাই সহ যারা আমাদের মধ্যে আসছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, এবং সাথে সাথে অনুষ্ঠান যারা দেখছেন দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজা ভাই আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে আজকে মাহবুব ভাই সহ যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং দেশ বিদেশে যারা এই প্রোগ্রাম দেখবেন আপনারা আশা করব আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা সমসাময়িক বিষয়ে প্রথমেই যে বিষয়টাতে আসতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর। আপনি জানেন জাতিসংঘের একটি ৮০তম সম্ভবত ৭৯ অথবা ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তার দল সহ, বাংলাদেশের প্রতিনিধি দল সহ এখন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমত, এই সফর সঙ্গী হিসেবে উনি রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দকে নিয়েছেন, অ্যাকচুয়ালি এই সিলেকশনগুলো আমাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত অনেকে প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়াতে, যে সব দলের লোকজনকে নেওয়া হয় নাই কিংবা তাদেরকে ইনভাইটও করা হয় নাই, এবং যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে নেওয়ার প্রয়োজন ছিল। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের থাকে, নাগরিকদের মতামত থাকে। তো এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই আসবো। সেটা হলো যে মাহবুব ভাইয়ের কাছে আমি প্রথমে আসতে চাই। মাহবুব ভাই, আজকের যে ঘটনাটা আপনি দেখলেন নিউ ইয়র্কে, যে স্বাধীন মানে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, এবং তারা কিভাবে আমাদের বাংলাদেশ থেকে যে অতিথিরা এসেছেন নিউ ইয়র্কে তাদের উপরে আক্রমণাত্মক একটা মানে আমি বলবো যে শোডাউন করেছে। এই বিষয়টা নিয়ে আপনি কেমনভাবে দেখছেন? ধন্যবাদ রাজা ভাই, আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে অবতারণা করার জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যেই টিম সেখানে গিয়েছেন, সেই টিমের ব্যাপারে আপনি বলেছেন যে অনেকে বলছেন যে এই টিমের মানে যে রাজনৈতিক দলগুলো নেওয়া হয়েছে সেগুলি পর্যাপ্ত কিনা, বা অনেক অনেক কথা বলছেন। আসলে আজকে আমি দেখছিলাম পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে যারা জুলাইয়ের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, স্টেক হোল্ডার যারা, অনেক দলের তরফ থেকে এগুলি প্রতিক্রিয়া আসছে, এবং তারা বলছেন যে এখানে ধরেন বিএনপি, জামাত এবং এনসিপি তিনটি দল গেছে, কিন্তু এখানে আরো অনেক দল ছিল। যেমন আপনি ধরেন এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি, তারপরে বিপি নূরের যে সংগঠন গণ অধিকার মানে পরিষদ যেটা, এবং আপনার জুনায়েদ সাকি, তারপরে সাইফুল হক যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যে গ্রুপটা, তারা কিন্তু সবাই কিন্তু মূলত আপনার এই মুভমেন্টের সাথে ইনভলভ ছিল। এর পাশাপাশি বিভিন্ন ইসলামিক দলগুলো, কারণ আপনি দেখেন যে ঐক্যমতের যে কমিশন সেখানে যারা যাচ্ছেন তাই তো মূলত রাজনৈতিক দল। কিন্তু এখন এখান থেকে বেছে যে তিনটি দল নেওয়া হলো, কেন নেওয়া হলো, কি কারণে নেওয়া হলো, এটা আসলে ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারবেন, এবং যারা গেছে তারা ভালো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমরা অবজারভেশন হিসাবে যা বলতে পারি, যে এটা আমি আগে বলেছি যে এটা রাজনৈতিক দলের ভিতরে এক ধরনের ঐক্য বিনষ্ট করা একটা কোনো আপনার অধ্যায় কিনা বা ষড়যন্ত্র কিনা, সেটা আমাদের মাথায় নিতে হবে। এবং পাশাপাশি অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে সে যে এক মানে আপনার সবাইকে নিয়ে কাজ করছেন, অর্থাৎ সে যেন একা না, এইটা প্রুভ করার জন্য হয়তো সেখানে এখন যে এই যে
যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে নামার পরে যে ধরনের অঘটন ঘটলো, এটা তো এই ঘটনা। আমি আসছি রাজা ভাই। তো এটা একটা বিষয়। এখন আসেন যে আজকে যেটা ঘটলো, অর্থাৎ ডিম মারামারি যেটা হলো, এটা কিন্তু পুরোনো কালচার। এই কালচার কিন্তু নতুন কিছু না। এটা যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপি আলাদা করছে, আবার আজকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে এবং তারা করছে। এটা কিন্তু একটা মানে নতুন কিছু না, ঠিক আছে? কিন্তু এই ব্যাড কালচারটা বন্ধ হওয়া দরকার। আমি দেখেছি যে জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে এই ব্যাড কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অবশ্যই এই ব্যাড কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কিন্তু যেটা হয়েছে রাজা ভাই, আপনার আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম বাংলাদেশে, আমরা ঠিকই কিন্তু ডক্টর মোদীর সাথে কিন্তু এক বিমানে করে গেলাম, কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট বা নানা রকমের কথাবার্তাগুলোর সাথে আমরা কিন্তু একমত হতে পারিনি। আজকে যদি এক থাকতাম তাহলে মানে আমেরিকাতে যাওয়ার পরে যদি সমন্বিত উদ্যোগ থাকতো, তাহলে মনে হয় আওয়ামী লীগ এই সাহসটা করতো না। তবে একটা রাজা ভাই, একটা বিষয় এখানে হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে, যে এটা প্রমাণিত হয়েছে যে এই মানে হাসিনার এই যে ফেসিবাদ গোষ্ঠী, তারা যদি আবার ফিরে আসে তারা কি করবে, তার একটা ইঙ্গিত তারা এখানে রাজা ভাই দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব ভাই। এখন জুমা ভাইকে আমি একটু আসতে চাই। জুমা ভাই, আজকের যে যে ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে, এ বিষয়ে আপনি কেমন ভাবে দেখছেন প্লিজ? জি, অবশ্যই। ধন্যবাদ রাজা ভাই। যে কথাটা প্রথমে বলা দরকার সেটা মাহবুব ভাই টাচ করে অলরেডি দিয়েছে, যে উনি নিয়ে আসছেন এই কথাটা, যে সিলেকশনের ব্যাপারে একটু কথাটা প্রথমে বলা দরকার। নিউ ইয়র্ক যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ইনসিডেন্ট। এটা এর আগে যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী সাবেক আওয়ামী লীগের শেখ হাসিনা, উনি বিভিন্ন দেশ সফর করেছেন, ওনাকে এই ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, কিংবা উনি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এটা 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 মানে নতুন কিছু নয়, এটা একটা কালচার হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। যাই হোক, তবে এর আগে দল সিলেকশনের ব্যাপারে যেটা বলা দরকার, যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে তিনটা দলকে স্পেসিফিক্যালি টার্গেট করে উনাদেরকে সাথে নেওয়া হলো, এটা একটা বিরাট প্রশ্ন থেকে যায় এখানে এক। আর আরেকটা বিষয় হচ্ছে, এনসিপি তো এখনো নিবন্ধনই পায় নাই। তাহলে কোয়েশ্চেন ইজ দেয়ার যে বেসিক্যালি হু ইজ রিপ্রেজেন্টিং এনসিপি অ্যান্ড টু হুম দে আর রিপ্রেজেন্টিং। Right. দুটা প্রশ্ন এখানে। তারা কাদের প্রতিনিধিত্ব করছে? তারা কি সরকারের প্রতিনিধি, না তারা নিজেই একটা সরকার, না তারা কোনো মানে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত এবং সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দল কিনা? এই কোয়েশ্চনগুলো যখন আসে তখন আমরা এই কোয়েশ্চনগুলোকে নিয়েই কথা বলতে হয়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আমেরিকা যেটা ঘটেছে সেটা তো আগেই বলছি নতুন কিছু না। তবে এত ইনসিকিউরভাবে এনসিপি এবং বিএনপির কর্মীদের নেতারা, বিশেষ করে যারা সফরের সঙ্গী, তারা বেরিয়ে গেলেন, মানে এটা আমি বিশ্বাস করতে পারছি না কোথায় ছিল তাদের দলীয় নেতা কর্মীরা। অ্যাটলিস্ট আমি সফরের সময়, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব যখন ইংল্যান্ডে সফর করেন, তখন ডচেস্টার হোটেলের সামনে আমরা আওয়ামী লীগের মোকাবেলায় 7-8 জন 10 জন মানুষ এখানে মানব প্রাচীরের মতো দাঁড়িয়েছিলাম। তো ওনারা অপোজিট সাইড থেকে আমাদের প্রতি পাথর এবং ছোট ছোট ডিম এগুলো মারতেছিল, কিন্তু আমরা কন্টিনিউ দাঁড়াইছিলাম যাতে করে ওরা ওই ব্যারিকেডটা পার হয়ে হোটেলের পাশে এসে ইউনূস সাহেবকে যাতে ফিজিক্যালি বা তার সফর সঙ্গীদের ফিজিক্যালি কোনো ধরনের অ্যাসাল্ট করতে না পারে। হ্যাঁ, এটা হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু ওনাদের দলীয় নেতাকর্মী তো কেউই ছিল না। ওয়াই দে কেম অ্যালোন উইথ ইনসিকিউর পজিশনস, আই ডোন্ট নো। এখন 2 নম্বর হচ্ছে, তবে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের বিভাজন, বিশেষ করে 5 আগস্টের পর থেকে বিএনপি, জামাত, এনসিপি টানপোড়েন, এই টানপোড়েনের মধ্য দিয়ে আমরা যে আরেকটা নতুন কালচার দেখতে পাচ্ছিলাম, যে কে কার কত বেশি আপনার বদনাম করতে পারে, কে কার কত বেশি খারাপ তুলে ধরতে পারে, মিডিয়াতে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, বক্তব্যে বলেন। এই বিষয়গুলো একটা কথা এখনো আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, আপনি যত বেশি বিচ্ছিন্ন হবেন তত বেশি ফেসিবাদ আপনার উপর জেঁকে আক্রান্ত হবে এবং আক্রান্ত হবেন। এই বিষয়গুলোকে কিন্তু আমরা বারবার প্রথম থেকেই নোটিস করছি, এবং আজকের এই ঘটনায় এটা নট অনলি এন ইনসিডেন্ট যে হঠাৎ ঘটে গেছে, এটা ঘটবে যেখানে যাবে। আজকে যদি ফ্রান্সে সফরে আসেন, সেম একই ঘটনা ফ্রান্স আওয়ামী লীগ ঘটাবে, এবং পৃথিবীর যে জায়গায় যাবেন এই ঘটনাগুলো ঘটবে। কারণ কি, এখানে দুটা শ্রেণী আছে। একটা হচ্ছে অতি উৎসাহ, কেউ অতি উৎসাহী হয়ে কাজগুলো করে। আরেকটা আছে যে ঠিক আছে, বাংলাদেশে আমি কিছু করতে পারতেছি না, এখানে তো ডিম মারার কোনো আইন নাই, ডিম মারলে তো কাউকে আপনি গ্রেফতার করতে পারবেন না, ফিজিক্যাল অ্যাসাল্ট হবে কিনা সে যাবে, তার রাইটস বলে সে এখানে ডেমনস্ট্রেশন করবে, 2-1 জন ডিম থ্রো করবে। তো এইগুলাতে এই যে লাঞ্ছিত করার ঘটনাগুলা,
এগুলা আসলে দুঃখজনক। তবে আজকে যদি আবার প্রমাণ হতো এখানে এই আমেরিকাতে জামাত, বিএনপি, এনসিপি সবাই বসে একটা সমন্বিত উদ্যোগ নিত যে আমরা চাই যে এইভাবে এইভাবে আমরা সিকিউরিটি প্রটোকল এইভাবে তৈরি করব, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতো না। রাইট। একদম ধন্যবাদ ভাই। একদম সত্য কথা। পাশাপাশি শুধু তাই না, আপনি দেখেছেন যে বিএনপির ওখানে কিন্তু দুইটা গ্রুপও আছে, বিশেষ করে আমেরিকাতে, এবং সেই দুই গ্রুপ আবার গতকালকে না পরশু দেখলাম আমাদের ইন্টারনাল মিটিং এ না, ওনারা আবার রাজা ভাই একটু যোগ করতে চাই। আপনি দেখেন এই গভর্নমেন্ট ফর্ম করার পরে আপনার আসিফ নজরুল যখন এসে গেল সেখানে তাকে আক্রান্ত করলো, মাহফুজ গেল তাকে আক্রান্ত করলো। তার মানে কি এটা কিন্তু নতুন কিছু না, তাহলে গভর্নমেন্ট কেন সিদ্ধান্ত নিতে পারলো না এদেরকে ইনস্টিটিউট করার জন্য? আর পাশাপাশি যেটা বললেন যে আমেরিকাতে দুটা গ্রুপ, এই সম্রাট ভাই দীর্ঘদিন সেখানে কিন্তু রাজনীতি করছেন বিএনপির। উনি যখন দেশে গেলেন সম্রাট ভাই, তাকে লোকাল তার অপোজিশন গ্রুপ অর্থাৎ বিএনপির আর একটা গ্রুপ তাকে আক্রান্ত করলো। সম্রাট ভাই আমার ভেরি ক্লোজ, উনি আমার সাথে কথা বলেছেন ওই সময়। তার মানে কি আমেরিকাতে এই বিভাজিত যে বিএনপি তা সেটা এক হইতে পারলো না, তাই না? তো এখন দরকার এক ঐক্যবদ্ধ না হলে যেটা হবে, যেটা ময় বললেন যে আমরা কিন্তু আক্রান্ত হবই, এটা শুধুমাত্র মানে আমেরিকায় এরা সীমাবদ্ধ থাকবে না, এটা দেশেও কিন্তু ফিরে যাবে। অলরেডি কিন্তু আওয়ামী লীগ নানাভাবে মিছিল করছেন, আমরা কিন্তু কনসার্ন দিচ্ছি না ওইদিকে। যদি কনসার্ন না দিই রাজা ভাই, তাহলে কিন্তু আমাদের একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলে জাতিগতভাবে না, আমি 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 যে প্রসঙ্গটা আসতে চাইছিলাম অবশ্য সেই প্রসঙ্গে খানিকটা বলেই ফেলেছেন। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির মাঠ পর্যায়ের যে অবস্থা, মাঠ পর্যায়ের বর্তমান যে কন্ডিশন, তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে আমাদের যে জুলাই বিপ্লবী কিংবা জুলাই বিপ্লবের যে একটা একতাবদ্ধতা ছিল, সেটা আর নাই, সেই অবস্থা আর নাই। তো সেক্ষেত্রে মানে আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা বিশেষ করে এই প্ল্যাটফর্মে অসংখ্যবার বলেছি যে আমাদের ঐক্য প্রয়োজন, ঐক্য ছাড়া আমরা এই নতুন রাষ্ট্র গঠনে কোনোভাবেই সম্ভব নয়। সো মাহবুব, আপনি কি মনে করেন যে এই ঐক্য খুব শীঘ্রই বাংলাদেশে আমরা দেখতে পাবো, কিংবা একটা রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে আসবে? আমরা তো রাজা ভাই কামনা করি যে ঐক্যটা। আমি তো প্রথমে বলছি যে আপনার আমার প্রয়াত নেতা, আমার গুরু, আপনারও গুরু আনোয়ার জাহিদ ভাই যেটা বলতেন সবসময়, যে বাংলাদেশে তিনটা জিনিসের সমন্বয় থাকলে কখনো বাংলাদেশ পরিণত হবে না। একটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনালিস্ট ফোর্স, একটা হচ্ছে ইসলামিক ফোর্স এবং বাংলাদেশ সেনাবাহিনী। এই তিনটার সমন্বয় থাকলে কোনোদিন বাংলাদেশ পতন হবে না। এখন আমি আশাবাদী, কিন্তু আপনার সেই আশাটা তো হতে হবে উচ্চ পর্যায়ে থেকে, তাই না? কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, পরমতের প্রতি আপনার এক ধরনের শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই সম্ভব ঐক্য। এবং এই ঐক্য যদি যদি না করে রাজা ভাই, ঐক্য তো আমরা সবসময় চাই, ঐক্যর বিকল্পই নাই। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া ফেসিবাদকে আপনার কোনোভাবেই মূলোৎপাটন করা সম্ভব না। বাংলাদেশে হাসিনা চলে গেছে, কিন্তু হাসিনার পোলাপাইন তো রয়ে গেছে। এই যে প্রশাসন বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, সর্ব জায়গায় কিন্তু তারা কিন্তু এখনো বিদ্যমান। সুতরাং তারা কিন্তু সুযোগ নেবেই। আর আওয়ামী লীগের সমর্থক তারা তো হারায় জানে, তারা তো নিজে চুপ আছে, তারা সুপ্ত আগ্নেয়গিরির মতো এখন ঘুমিয়ে আছে, কিন্তু তারা সুযোগ পেলে কিন্তু তারা থাবা দিবে। সুতরাং এই থাবাটাকে আমরা যাতে করে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি, সেজন্য আমি আহ্বান জানাবো আবারও যে বিএনপির বর্তমান ভারতের চেয়ারপারসন তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং ইসলামী আন্দোলনের যে আমির পীর সাহেব চরমনাই, এবং অন্য অন্য দল যেগুলো আছে, একদম এই পার্টি বলেন, জুনায়দ সাকির দল বলেন, বিপিন নুরের দল বলেন, তারপরে আপনার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দল বলেন, সমস্ত দল যারা জুলাইয়ের বিপ্লবে যারা আপনার অংশীজন ছিল অর্থাৎ স্টেক হোল্ডার ছিল, সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি রাজা ভাই। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। পাশাপাশি জুমা ভাই, আপনাদের দুজনেরই মোটামুটি আমি দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের লোকাল রাজনীতির সঙ্গে আপনাদের যথেষ্ট মানে কমিউনিকেশন, বিশেষ করে আপনারা তৃণমূলের সঙ্গে যথেষ্ট ইনভলভ। তো সেক্ষেত্রে আমরা বিদেশে বসে অবশ্য সব কিছুই অনুমান করা যায় না বাংলাদেশের লোকাল রাজনীতিতে, বাস্তব মাঠের যদি পুরোপুরি চিত্র না থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যথেষ্ট ইনফরমেশন আছে বলে আমি মনে করি। আগামীতে যদি এই জুলাই বিশেষ করে গত বছর জুলাই বিপ্লবের যারা পক্ষের শক্তি ছিলেন তাদের ভিতরে যদি ঐক্যটা যদি না আসে, সেক্ষেত্রে আমরা কি রাজনৈতিক বিভৎসতা দেখতে পারি বাংলাদেশে? মানে আমি একটা নেগেটিভ মানে একটা সেন্স এক্সপেক্ট করতেছি, কেমন দৃশ্য হতে পারে বলে মনে করেন? প্রেডিকশন করাটা তো আসলে অনেক কঠিন। সব বাংলা রাজনীতিতে প্রেডিকশন
অনেক কঠিন বিষয়, কারণ বাংলাদেশের গত এক বছরের পলিটিক্যাল যে আবহাওয়াটা, রাজনীতির যে পরিবেশটা, সেটা কোন দিকে মোড় নিচ্ছে আসলে বলা অনেক কঠিন। তবে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের টার্গেট কিন্তু টোটাল জুলাই আন্দোলনের যারা আছেন ওরা সবাই, এই টার্গেট থেকে আমি, আপনি, আমরা কেউই তাদের টার্গেটের বাইরে নই। আমরা হয়তো ওইখানে সরাসরি ভূমিকা রাখতে পারি নাই বাংলাদেশের রাজনীতির মাঠে যেয়ে, তবে আমরা এখানে যারা দেশের বাইরে ছিলাম, আমরা যে ভূমিকাটা রেখেছি এই ভূমিকার কারণে আওয়ামী লীগ টার্গেটেড আস, এটা হচ্ছে একদম স্পষ্ট কথা। এবং যখনই ওরা ফিরবে, বিশেষ করে এই ফেরার সুযোগটা কখন হয়, যখনই আপনার নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়, তখনই আওয়ামী লীগ ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এটা ইতিমধ্যে হচ্ছে অনেক অনেক জায়গায়। বিশেষ করে আওয়ামী লীগের কতজন লোক গ্রেফতার হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে এই এত বড় একটা মেসাকার করার পর আওয়ামী লীগ কি সাফার করছে আমাকে বলেন। গত 15-16 বছর বাংলাদেশের জনগণ যে সাফার করছে, এর তুলনায় আওয়ামী লীগ একটুও সাফার করে নাই। বরঞ্চ রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়ে ওরা নানা সময়, বিশেষ করে আমাদের এই যে কখন কেউ পিআরের দাবি নিয়ে যাচ্ছে, কখন আবার কেউ ওই ইলেকশনের দাবি নিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে যাচ্ছে, কেউ বলতেছে জামাত গাদ্দার, কেউ বলতেছে বিএনপি গাদ্দার, কেউ বলতেছে পীর সাহেব চরমোনাই গাদ্দার। এই যে একটা খেলা নিজেদের মধ্যে শুরু হয়েছে, তার মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের দূষর, যেখানে জাতীয় পার্টির কথাটা না আনলেই না, কিন্তু এই জাতীয় পার্টির মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ আসতেছে বাংলাদেশের তৃণমূলে, এবং এইটা খুব স্পষ্ট। এবং বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগকে কিভাবে ওরা ইন্ট্রোডিউস করাতে পারে। কিন্তু আপনারা বলতেছেন ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ রাজনীতি, সব কিছু মিলায়, কিন্তু দূষর এবং গণহত্যাকারীদের সাথে কিসের ইনক্লুসিভ রাজনীতি? ইনক্লুসিভ রাজনীতি দূষরদের সাথে হইতে পারে না, গণহত্যাকারীদের সাথে হইতে পারে না। ইনক্লুসিভ রাজনীতির একটা প্যারামিটার আছে। এই প্যারামিটারের ভিতরে জামাত থাকবে, এই প্যারামিটারের ভিতরে বিএনপি থাকবে, এই প্যারামিটারের ভিতরে এনসিপি থাকবে, এবিবাডি থাকবে, যা এই প্যারামিটারের ভিতরে জুনায়েদ সাকি থাকবে, মাহমুদ রহমান মান্না থাকবে। কিন্তু এই প্যারামিটারের ভিতরে ইনক্লুসিভনেসের নাম নিয়ে তো আওয়ামী লীগ এবং তাদের দূষর, এই ফ্যাসিস্ট লীগ তো আসতে পারে না। আমরা যে চিত্রটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সময়টা খুব খারাপ আসতেছে সামনে। যদি এখনো তারা না বুঝেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার যারা খেলোয়াড়, যারা ডিপ স্টেটের, তারা কিন্তু বসে নাই। তারা চাইবে যে কোনোভাবে বাংলাদেশের উত্তরপাড়াকে নিয়ে ডিভাইড তৈরি করে, যেটা মাহবুব ভাই আগে বলছে, যে আনোয়ার জাহিদ সাহেব সবসময় বলতেন বাংলাদেশি ন্যাশনালিজম, আপনার আর্মি এবং ইসলামপন্থী ফোর্স, এই তিনটা ফোর্স যতদিন এক থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না, বাংলাদেশ কারো করদ রাজ্য হবে না। যেটাকে আমরা বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদী শক্তি বলে আখ্যায়িত করতে চাই। এই ফোর্সটা যদি হেরে যায়, এবং এই ফোর্সটা কিন্তু একটা জায়গায় জিতে গিয়েছিল অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু এখন আবার তাদের মধ্যে যে ডিভাইডেশনটা হচ্ছে, এই ডিভাইডেশনের মাধ্যমে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এবং আরও বেশি, জানি না শেখ হাসিনা আসতে পারবে কিনা, তবে আওয়ামী লীগ বিভিন্ন কায়দায় বাংলাদেশে আসবে। সুতরাং এখন থেকে সবাইকে এই ব্যাপারে সজাগ, সচেতন এবং অত্যন্ত কনসিয়াস স্টেপ নেওয়ার অনুরোধ করতে পারি আমরা সবাইকে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতিবিদদের। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই মাহবুব ভাই। সেটা হলো যে বাংলাদেশের যে এই যে রাজনৈতিক অস্থিরতা, আমি বলবো যে জুলাই পরবর্তী সময়ে মূলত ফেব্রুয়ারির পরপরই এই রাজনৈতিক অস্থিরতাটা ক্রিয়েট হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি সব দল, জনগণ বলা চলে যে ধৈর্য ধরে অপেক্ষা করতেছিল যে ডক্টর ইউনূস হয়তো কোনো জাদু দেখাবে। কিন্তু ডক্টর ইউনূস আদৌ কি এই গত এক বছরে আশানুরূপ সংস্কার কিংবা আশানুরূপ কার্যকর পদক্ষেপ কি নিতে পেরেছে বলে মনে করেন মাহবুব ভাই? রাজা ভাই, আমি এই বিষয়ে অনেকবার বলেছি যে 24 জুলাই আন্দোলনের বা বিপ্লবের পরে যেটা উচিত ছিল, যে আমাদের এই অভ্যুত্থানটাকে একটা বিপ্লব হিসেবে চিহ্নিত করে সবার সমন্বিত মতামতের ভিত্তিতে একটা গভর্নমেন্ট আপনার সৃষ্টি করা, যেটা আমরা পারি নাই। আমরা চলে গেলাম উত্তরপাড়ার দিকে, সেনাবাহিনীর আহ্বানে আমরা সেখানে চলে গেলাম, এবং সেখানে পতিত স্বৈরাচার হাসিনার যারা ছিলেন তারাই তো আমাদেরকে ওখানে ডিক্টেট করছেন। এবং ডক্টর ইউনূস সাহেব আসলেন, এসে উনি ওনার পছন্দ মতো লোকজন নিয়োগ দিলেন। যদিও আন্দোলনকারীদের মাঝে দুজনকে সম্ভবত এখানে অ্যাড করা হয়েছিল প্রথমে, পরে আরেকজনকে অ্যাড করা হয়েছে, সেখান থেকে একজন তোমার বেরিয়ে গেলেন। তো আলটিমেটলি শুধুমাত্র আমাদের এখন কথা বলা রাজনীতির মধ্যে আমরা বিদ্যমান আছি। বাস্তবিক অর্থে হ্যাঁ,
আমি এটা এটা বলবো না যে কিছু অর্জন হয় নাই, অবশ্যই হয়েছে। আমাদের অর্থনৈতিক অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আমাদের ল অ্যান্ড অর্ডার অনেকটা ঠিক হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আসছে। তারপরে আপনার কিছুটা সংস্কারও, বিশেষ করে পুলিশকে আবার ফিরিয়ে আনার জন্য কিছু চেষ্টা করা হচ্ছে, এবং মিডিয়াগুলোতে মানে কিছুটা হলেও মানে এক ধরনের মানে দেশবান্ধব হিসেবে তৈরি করার এক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে রাজা ভাই যেটা মানে খুব বেশি দরকার ছিল সেটা মনে হয় এখনো হয়নি, এখনো ওইটা আলোচনার মধ্যেই বিদ্যমান। যদি ওটা যদি করা যেতে পারে, বিশেষ করে জুলাই সনদ এবং তার পরবর্তী পর্যায়ে ডিক্লারেশনের, যেটা আপনার ডিক্লারেশন হয়েছে কিন্তু সেটাও পরিপূর্ণ না, জুলাই সনদ যাতে করে ডিক্লারেশন যেগুলো অপরিপূর্ণ রয়ে গেছে সেগুলো যদি অ্যাড করে যদি সনদটা দেওয়া হয়, এবং সেই সনদের আলোকে মানে সংবিধানটাকে এক জায়গায় রেখে সনদটাকে বেস করে যদি আগামীতে যদি নির্বাচনটা করা যায় রাজা ভাই, তারপর নেক্সট পার্লামেন্টে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সংবিধান কি করা যায়, সংশোধন বা বিয়োজন সংযোজন করা যায় কিনা। সংবিধানটা বল্লিতে ফেলে দেওয়া যাবে না রাজা ভাই, এটা ফেলে দেওয়ার একটা সুযোগ ছিল জুলাই বিপ্লবের পরপরই, যেহেতু ফেলা হয় নাই, আমরা সংবিধানকে মেনেই কিন্তু সবকিছু করেছি। সুতরাং জুলাই সনদটা যদি স্ট্রংলি করা যেতে পারে সকল দলের মতামতের ভিত্তিতে, সেখানে যাতে করে কোনো কথা না থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের অর্জিত যে বিপ্লব এবং যারা জীবন দান করেছেন তাদের আত্মাও শান্তি পাবে রাজা ভাই। ধন্যবাদ মাহবুব ভাই। আপনি কিছু অ্যাড করতে চান? জি, এই কথাটার ব্যাপারে যে একটা কথা নিয়ে আসছেন চমৎকারভাবে, যে ইকোনমিক্যাল একটা রিফর্ম বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে, সেটা হচ্ছে যে মোটামুটি গভর্নমেন্টের ডেট যা ছিল ডেট গভর্নমেন্ট পে করে দিছে এবং রিজার্ভটা এখনো বাড়তেছে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট অবশ্যই একটা সাধুবাদ কিন্তু পেতে পারে। কিন্তু সামাজিকভাবে বিশেষ করে অস্থিরতা তো কমে নাই, সামাজিক অস্থিরতা যেটাকে দেখুন, সামাজিক অস্থিরতা একটা রাষ্ট্রে দীর্ঘদিন যখন ফেসিবাদ থাকে, এরপরে যখন ফেসিবাদের পর মানুষ একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভিতর দিয়ে যায়, নানা মানুষ নানা পর্যায়ে নানাভাবে নির্যাতিত হয়েছে। Right. এখন এই নির্যাতন যখন ঘটার পর সে যখন একটা ফ্লেক্সিবল পজিশনে আসে, সে তখন অনেকটা ক্রিয়াশীল ভূমিকায় চলে যায়। সে এই ক্রিয়াশীল ভূমিকাগুলো থাকবেই, কিন্তু ওভারঅল যদি আপনি বলেন যে এখন পর্যন্ত দ্রব্যমূল্য কন্ট্রোলে আছে, Control আছে। আমরা দুর্ভিক্ষের মুখোমুখি হই নাই। এই বিশেষ করে বাংলাদেশের তো শুধু বিল্ডিংগুলো বাকি ছিল যেগুলো ভাঙে নাই, কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তানের অ্যাডমিনিস্ট্রেটিভ সিচুয়েশন সেম হয়ে গিয়েছিল। টোটাল কান্ট্রিটাই তো আপনার ফল করছে, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ফল করছে। সবকিছুর পরে একটা জিনিস আমি অন্তত পক্ষে ধন্যবাদ দেই উনাদেরকে, না যদি বলি এটা তাহলে ইনজাস্টিস হবে, সেটা হচ্ছে যে ইয়াস, ইকোনমিক্যালি উনারা হ্যান্ডেল করছে উনাদের বিজ্ঞতা দিয়ে, প্রাজ্ঞতা দিয়ে। মোটামুটি দ্রব্যমূল্য এখন পর্যন্ত কন্ট্রোল আছে, সামনে আবার আরেকটা রমজান চলে আসবে। এখন এই ধারাবাহিকতা যদি রক্ষা করা যায়, তাহলে মোটামুটি আমাদের দেশের মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারবে মোটামুটি স্বস্তির সাথে। এটা হচ্ছে এই গভর্নমেন্টের সোফার অ্যাচিভমেন্ট। আপনার এর সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই জুমা ভাই, সেটা হলো যে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বলেন কিংবা মানে চেঞ্জ যেটাই বলেন, যে জুলাই পরবর্তী যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই প্রশাসনের মধ্যে কিংবা মানে গভর্নমেন্টের যে কাঠামো, যেটা সচিবালয় ভিত্তিক যে কাঠামোগুলো, এগুলোতে আসলে সিভিল ব্যুরোক্রেটিক, যেটা সিভিল ব্যুরোক্রেটিক, এগুলোতে কিন্তু আসলে কোনো পরিবর্তন আসে নাই। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি তো মেশিন দিয়ে মানুষ তৈরি করতে পারবেন না। রাইট। যদি এখানে কিছু রোবট আমি বসাই দিতাম, ইংল্যান্ডে বসে কিছু প্রোগ্রাম দিয়ে দিতাম আমার মনের মতো করে বাংলাদেশকে শাসন করার কিছু, আমি বসে বসে এখানে প্রোগ্রাম দিয়ে দিতাম, ওই রোবটগুলো হাত পা ঠিক এইভাবে নাড়াতো আর এইটা দস্তখত দিত। কিন্তু যেহেতু এখানে মানুষের দ্বারা এটা পরিচালিত হয়, এর মধ্যে আপনার দেখেন 15 বছরের সব ছিল আওয়ামী রিক্রুটমেন্ট, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে আওয়ামী লীগ নাই। কিন্তু এই আওয়ামী লীগের লেয়ারের ভিতর দিয়েই কিন্তু দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেবা কারা বিজয় করে ফেলছে, ডাকসু বিজয় হয়ে গেছে, জাকসু বিজয় হয়ে গেছে। লেয়ারটা কিন্তু আওয়ামী লীগের ছিল। কিন্তু দেখেন সব জায়গায় এই ধরনের লেয়ার ছিল, লেয়ার আছে, লেয়ার থাকবে। প্রশ্ন হচ্ছে যাকে আপনি রিক্রুট করবেন উনি উনার চেয়ারের মর্যাদা দিতে হবে। এ বাংলাদেশের মানুষ ডিভাইডেড বা আইদার আওয়ামী লীগ, সেই কালচারটা তো বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এটা সিভিল ব্যুরোক্রেট যারা, তাদের ভিতরে প্রফেশনালিজমটা তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের একটা কথা পরিচালিত আছে, দেখবেন যে আমরা বলি বিশেষ করে, ওরে বাবারে পাকিস্তান আমলের সিভিল সার্জন, পাকিস্তান আমলের বিশাল জাদ্রের, উনি কোনো দুর্নীতির প্রশ্রয় দেয় না, এ ধরনের কিন্তু একটা গল্প, কিন্তু গল্প না, আপনি এক্সাম্পল হিসেবে ডক্টর আকবর আলী খানকে
নিয়ে আসেন। হ্যাঁ, শুধু তাই না। ডক্টর আকবর আলী খানের মতো একজন সিভিল ব্যুরোক্র্যাট বাংলাদেশের ইতিহাসে এগুলা পাওয়া অনেক টাফ ছিল। জি। তো এখন সেই সেই ইতিহাস তো বাংলাদেশের যারা এখন ব্যুরোক্র্যাট আছেন, যারা ব্যুরোক্রেসি পরিচালনা করতেছে, তারা তো এই ইতিহাস হয় হয় মানে জানে না, কিংবা হয়তো ধারণ করে না। তো এখন সেই জায়গা থেকে তো আসলে উঠতে পারে নাই। আপনি কি মনে করেন? এটা এটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্টের একটা বিষয়। হুম। দেখুন, আপনি আপনি যখন একজন মানুষকে রিক্রুট করেন, স্বাভাবিকভাবে তাকে একটা এক্সামের ভিতর দিয়ে, একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হয়। এখন এটা সংস্কার করতে হলে প্রথমে পিএসসি সংস্কার করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেস যতক্ষণ পর্যন্ত আপনার স্বচ্ছ হবে না, অ্যাকাউন্টেবল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। আমরা এত বেশি পলিটিক্যাল মোটিভেটেড, এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেও, তারপরে অনেকগুলো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। যদিও এটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের একটা কালচার। কারণ মানুষ মনে করে সেক্রেটারিয়েট যদি আমার দখলে থাকে, সিভিল ব্যুরোক্রেসি যদি আমার দখলে থাকে, অ্যাডমিনিস্ট্রেশন যদি আমার দখলে থাকে, রাজনৈতিক দল মনে করে যে আমি শক্তভাবে দেশটাকে কন্ট্রোল করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। কিন্তু ডেমোক্রেসির প্র্যাকটিসের ভিতরে আপনি এক্সিকিউটিভকে তার মতো কাজ করতে দিতে হবে, জুডিশিয়ারিকে তার মতো কাজ করতে দিতে হবে। সেপারেশন অফ জুডিশিয়ারি এই কারণেই বলা হচ্ছে, লেজিসলেটিভ অথরিটিকে তার মতো কাজ করতে দিতে হবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে, আপনি একজন ডিসি কি পরিমাণ পাবলিকের ফোন রিসিভ করতে হয়, ভাই আমার এই কমপ্লেইন, আমার ওই কমপ্লেইন। একজন এসপিকে কি পরিমাণ রাজনৈতিক নেতাদেরকে ফোন করে আপনার ফোনের উত্তর দিতে 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 তার জীবন আপনার টানা টানা হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি আসেন পৃথিবীর অন্যান্য দেশে যান, আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ থেকে বেরোয় আপনি ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে আসেন, আপনি আজ পর্যন্ত এত বছর ধরে নেদারল্যান্ডে আছেন, পুলিশের এসপির নাম্বার কত? আই ডোন্ট নো। এর নাম্বার কি? আই ডোন্ট নো। মাও ভাই, ফ্রান্সের আপনাদের ওসির নাম্বার, কনস্টেবল যে আছে ইনচার্জ, তার নাম্বারটা কি মাও ভাই? কেউ কখনো জানে যাওয়া না। হয় না 15 বছর। যে আমারও একদিনও যাওয়া হয় না। একটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। আপনার কি কোনো অসুবিধায় পড়তে হয় না? ডেফিনেটলি অসুবিধায় পড়ছেন। না, তবে জবাবে একটা জিনিস যুক্ত করতে চাই। আপনি তো আকবর সাহেবের নাম বললেন, এখানে কিন্তু অনেক তারকা ছিল, অনেক শামীম কারণ। রহমান, হ্যাঁ, আসাদুল্লাহ। হ্যাঁ, এরা কিন্তু বাট এক একটা স্টার, উনি পাকিস্তান এবং আমলের সবাই কিন্তু সিএসপি। সিএসপি, CSP, পাকিস্তান সিএসপি। রাইট। এবং রাজা ভাই যেটা বললেন যে আসলেই আমরা এখনো বলি এই সিএসপি। হ্যাঁ, এই শামসুল হক মারা গেলেন, উনি হ্যাঁ, হ্যাঁ। অনেক বড় ছিলেন, এই সিএসপি। তার মানে কি, তারা কিন্তু এক ধরনের প্র্যাকটিস করে গেছেন। তবে হ্যাঁ, একটা জিনিস আসার কথা, আমি গতকালকে না পরশুদিন দেখলাম বাংলাদেশের বর্তমান আইজিপি উনি বলছিলেন কোন একটা সাক্ষাৎকারে যে আমাকে কিন্তু এনশিওর করতে হবে যে পলিটিক্যাল পার্টি ফোন করে বলবে না যে তুমি তাকে ছেড়ে দাও। যদি এনশিওর করো তাহলে আমি ঠিকই আমার কাজ করতে পারবো। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত একটা সবাইকে নিয়ে, যারা এখন অ্যাবেল আছে তাদেরকে নিয়ে একটা নতুন করে অর্ডার দেওয়া, একটা স্টেট অর্ডার দেওয়া যে তোমরা ঠিক মতো কাজ করো, যদি কেউ ডিস্টার্ব করে আমাদের এক প্যানেল আছে, এদেরকে জানাবে, এরা অ্যাকশনে যাবে। যদি এটা করা যায় ভাই, তাহলে সম্ভব। কারণ কি, এই যেটা বললো যে বাংলাদেশে তো রাবড় দেওয়া খুব সম্ভব না, সবাই তো আওয়ামী লীগ বা সবাই বিএনপি, তাই না? কিন্তু অ্যাটলিস্ট মোরালিটি থাকা দরকার। এই যে আসাদুল যদি, সে কি রাজনীতি বিলংস করতেন না? শামীম রহমান, সে কি পলিটিক্যাল বিলংস করতেন না? আমার জানা মতে কিন্তু তারা কিন্তু ন্যায় বিচার করেছেন। রাইট, এটাই এবং শাহাবুদ্দিন হান্নান শেখ হাসিনার আমলেই কিন্তু সচিব হয়েছেন, এবং এনবিআর ছিল বিএনপি যেমন সচিব হয়েছেন শাহাবুদ্দিন হান্নান সময়। হ্যাঁ, এই আওয়ামী লীগের সময়। এবং উনি আওয়ামী লীগের সময় রাগ করে উনি চাকরি ছেড়ে দিয়েছেন। তার মানে কি, যখন টিকতে পারেন নাই, যখন পারেন নাই, উনি সরে গেছেন। তার মানে এখনো সম্ভব। এটাই মূলত হচ্ছে যে জিনিসটা, সেটা হলো যে তোমার চেয়ার কি বলে, সেই জিনিসটা যখন কেউ রাইট। মানে বুঝতে পারবে কিংবা অ্যাপ্লাই করতে পারবে, তখনই তার দলীয় পরিচয় কিংবা কোনো ধরনের মানে টপ অর্ডার এগুলো তাকে অন্য কোথাও নিয়ে যেতে পারবে না। আর ভ্যালুস এই যে সিলেটে যে একজন ছেলে গেছে, ডিসি হয়েছে নাকি, কি নাম, সারওয়ার আলম, অসাধারণ। তো তোমরা ডিসি বাংলাদেশের সচিবরা তাকে ফলো করো না, এই লোকটা কি করতেছে? সারোয়ার। মাহবুব, আমরা একটু আন্তর্জাতিক খবরের মধ্যে একটু আসি। সেটা হলো, আপনি সম্প্রতি দেখেছেন যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি রাষ্ট্র, যেটা আমরা কখনো এক্সপেক্ট করি না, বিশেষ করে যুক্তরাষ্ট্র। মানে এটা খুবই যুক্তরাজ্য। করেছে যুক্তরাজ্য। সরি, যুক্তরাজ্য, ব্রিটেন খুবই অবাক করেছে আমাদেরকে। মানে এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কিংবা অন্য কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করেন নাকি? জাস্ট আপনি কি মনে করেন? রাজা ভাই, আমি খুব সংক্ষিপ্ত দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে ফিলিস্তিন এটা, মানে এই ল্যান্ডটা হচ্ছে ফিলিস্তিনিদের ল্যান্ড, হুম। তাদের নিজস্ব, এটা তাদের একদম মানে হিস্ট্রিক্যালি তাদেরই জায়গা, তাই না? তো এখানে ধরেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইংল্যান্ড, আমেরিকা এরা মিলে ছিলে একটা স্টেট করে দিল জুইফদেরকে।
কিন্তু তারা এসে কি করলো, যারা যারা বাসী তাদেরকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করলো। যাক, তারপরে আপনি জানেন যে 1988 সালে যখন প্রথম আপনার জাতিসংঘে এইটা প্রস্তাব আসে যে এই এই রাষ্ট্র প্রশ্নে, তখন আপনার মানে রাষ্ট্র হিসেবে যখন প্রস্তাব করা হলো, তখন প্রথম ব্যর্থ হলো কিন্তু আমেরিকা। ব্যর্থ হওয়ার কারণে কিন্তু সেটা আর হয় নাই। যাক, কিন্তু 1988 সালে প্রায় অর্ধশত দেশ, বাংলাদেশ সহ প্রায় অর্ধশত পৃথিবীর দেশ এই ফিলিস্তিনিকে স্বীকৃতি জানিয়েছিল। তারপর ধীরে 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 আপনারা জানেন যে 193টা দেশের মধ্যে প্রায় 151টা স্টেট কিন্তু ফিলিস্তিনিকে আপনার স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ যেটা হয়েছে আপনি জানেন যে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু এটাকে প্রথম, এবং তারপর পরে পর্তুগাল তারা স্বীকৃতি দিচ্ছে। আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলেছিল জুলাই মাসে যে তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। কিন্তু আলহামদুলিল্লাহ যে তিনি গতকালকে 22 তারিখেই মোটামুটি ঘোষণা দিয়েছেন এবং অলরেডি ফ্রান্সের সব জায়গায় ফিলিস্তিনি পতাকা পথ করে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে মানে দুর্ভিক্ষ পীড়িত বলা যায় যে একদম শেষ করে দেওয়া একটা জাতিকে হঠাৎ করে এই ধরনের আপনার স্বীকৃতি দেওয়ার বৃহৎ রাষ্ট্রগুলো যারা ভেটো ক্ষমতা অধিকার রাখে তারা কেন দিল? হ্যাঁ, এটাই আর কি এখন বিশাল একটা প্রশ্ন হয়ে এটা রাজা ভাই এখনো কিন্তু মানে কমেন্টস করার সময় হয় নাই, একটু সময় দিতে হবে। তবে অতীতের ইতিহাস থেকে বলা যায় যে এর মধ্যে কোনো ধরনের ষড়যন্ত্র কাজ করে কিনা। ইরানের মতো একটা রাষ্ট্র যখন কনসার্ন থাকে ফিলিস্তিনের বিষয়ে, তাকে বাধাগ্রস্ত করার একটা ষড়যন্ত্র কিনা এটাও চিন্তা করতে হবে। যখন এখন যদি ফিলিস্তিনে যদি ধরেন আবার ইসরায়েলিরা চরমভাবে হামলা শুরু করলো, হ্যাঁ, তখন যদি এরা যারা সমর্থন দিল, যারা স্বীকৃতি দিল, তারা কোনো কথা বলতেছে না, ওই সময় যদি আপনার ইরান যদি ভূমিকা রাখে, তখন এইসব রাষ্ট্রগুলি হয়তো বাধাগ্রস্ত করতে পারে, হতে পারে, এটা আমার প্রেডিকশন। কিন্তু বাস্তবিক অর্থে দেখেন অলরেডি দোহাকে কিন্তু অলরেডি আঘাত করে ফেলছে, তাই না? কাতারকে কিন্তু ভয় লাগাই দিছে একটা হামলা করে, কথা বললে কিন্তু এইটা হবে। তো দেখা যাক, আমরা আশাবাদী ফিলিস্তিন যাতে করে তাদের রাষ্ট্র ব্যবস্থা যাতে করে পূর্ণাঙ্গভাবে এটা যেন একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে, সেটা আমরা কামনা করতে পারি। মাহবুব, আমি এই প্রসঙ্গে এই সেম প্রসঙ্গে একটু জুমাবের মন্তব্যটাও শুনতে চাই। বিশেষ করে যুক্তরাজ্য স্বীকৃত দেওয়ার পরে মানে এখানকার লোকাল যারা ব্রিটিশ তাদের মধ্যে কোন ধরনের প্রতিক্রিয়া, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং ক্ষমতাসীন দলের মধ্যেই কি ধরনের প্রতিক্রিয়া? কেননা এই রাষ্ট্রটা তৈরি করছে যেই রাষ্ট্রগুলো, তার মধ্যে অন্যতম যুক্তরাজ্য। জি। আচ্ছা, এটা এখন এই মুহূর্তে ব্রিটেনে ভেরি হট টপিক। কারণ হচ্ছে যে ব্রিটেন, বিশেষ করে আমরা যারা এখানে বসবাস করি, ফিলিস্তিন এবং গাজার মানুষের অধিকারের জন্য আমরা দীর্ঘদিন ধরে ডেমনস্ট্রেশন সহ যত ধরনের আপনার নিয়মতান্ত্রিক আন্দোলন করা যায় উইদাউট ভায়োলেন্স আমরা সব ধরনের আন্দোলন এখানে পরিচালনা করেছি। এবং দেখেন, একটা বিষয় কি, এই স্বাধীন ফিলিস্তিনের অধিকার চাইতে যায় আমি কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কার হয়েছি। আচ্ছা। এবং আমি এখানে লোকাল কাউন্সিলর ইলেকশন করতাম, এখানে পার্টির সাথে খুবই ছিলাম, অ্যাফিলিয়েটেড ছিলাম। আমাকে শুধুমাত্র গাজার মানুষের অধিকার এবং এই ফিলিস্তিনের অধিকারের জন্য বহিষ্কার শুধু করা হয় নাই, আমাকে কাউন্টার টেরোরিজমে ইন্টারোগেশন করা হয়েছে। ও মাই গড। 45 মিনিটস আমার বাসায় এসে আমাকে ইন্টারোগেশন করে গেছে জয়েন্ট আপনার কাউন্টার টেরোরিজম, তাদের যে যেটা আছে এজেন্সি আছে, ওরা বাসায় এসে। প্রশ্নটা হচ্ছে যে আপনার যুক্তরাজ্যে এই মুহূর্তে দেওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে, আপনারা রিসেন্টলি জানেন যে জেরেমি করবিন এবং জারার দুজন মিলে ওরা লেবার থেকে বেরিয়ে একটা রাজনৈতিক দল করার, সারা সুলতানা সহ একটা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে। এবং এই রাজনৈতিক দলে 1.5 মাসের মধ্যে প্রায় 1 মিলিয়ন পিপল মেম্বার হয়েছে, হুইচ ইজ আপনার, আমি যদি 2016 সালের হিসাব দিই, তখন 450,000 মেম্বার ছিল আপনার লেবার পার্টিতে, 150,000-এর মতো ছিল কনজারভেটিভে। সো ইন টার্মস অফ দ্য মেম্বারশিপ, দ্য নাম্বার অফ দ্য মেম্বারশিপ যদি আপনি কনসিডার করেন, এই মুহূর্তে ওই দলটা হচ্ছে এই ইউকের সব থেকে বৃহৎ দল। এবং জেরেমি করবিন ওরা, এবং আমাদের জেরেমি করবিন, জারা সুলতানা, সাবানা মাহমুদ সহ যত যারা এমপি আছেন, জর্জ গ্যালাওয়ে, তার নাম না বললে ভুল হবে আজকে, এই ফিলিস্তিন আন্দোলনের অন্যতম রূপকার হচ্ছে জর্জ গ্যালাওয়ে, এবং সে কখনো পেছনে তাকায় নেই। এই জর্জ গ্যালাওয়ে সহ যারা ছিলেন
সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করছে, প্ল্যাটফর্ম করছে, এভরি উইকে বিশাল বিশাল ডেমনস্ট্রেশন, মিলিয়নস অফ পিপল টার্ন ওভার এক একটা করতেছে। যেটা হচ্ছে যে লেবার গভর্নমেন্ট একটা ট্রিক করছে, সেটা হচ্ছে যে দে নো ইট, দেয়ার পপুলারিটি ইজ গোয়িং ডাউন। এবং মাইনরিটিদের ক্ষেত্রে বিশেষ করে এথনিক মাইনর গ্রুপ যারা, ইনক্লুডিং দ্য মুসলিম অ্যান্ড দ্য আদার্স, আপনি যারা আছে সবাইকে মিলে আমাদের একটা সবসময় একটা কমন থাকে, প্ল্যাটফর্ম থাকে যে সবাই লেবারকে ভোট দিবে। কিন্তু যদিও লেবার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আপনার বিজয় অর্জন করছে, কনজারভেটিভকে পরাজিত করছে, দিস ইজ দ্য ভোট এগেইনস্ট দ্য কনজারভেটিভ, নট দ্য প্রো লেবার ভোট অলসো। Yeah. এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ভোটের কিন্তু পার্সেন্টেজটা তেমন, ব্যবধানটা তেমন বেশি ছিল না, এবং ভোট কাস্টিংও ছিল না। মানুষ প্রতিবাদ স্বরূপ ভোট দিয়েছে লেবারকে, কারণ কনজারভেটিভের এইসব আচরণের কারণে। কিন্তু লেবার ক্ষমতায় আসার পর লেবার কিন্তু এটা বুঝে নাই যে হোয়াট ইজ দ্য আপনার হোয়াট কুড বি দ্য রিয়াকশন অফ দ্য পিপল অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল। সো ওরাও কিন্তু ওই রাস্তা প্রথমে ধরছিল। ধরার কারণে বিশেষ করে দেখেন ব্রিটিশ পার্লামেন্টে অনেক লেবার এমপিরাও সেই দিন প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে, গাজার পক্ষে কথা বলে নাই। ইন্ডিপেন্ডেন্ট এমপি যারা এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির যারা এমপি যারা, এই এমপি গুলাই কিন্তু পার্লামেন্টে সব থেকে বেশি কথা বলেছে, এরাই ছিল সব থেকে বেশি সোচ্চার। তো এখন আজকে উনি যেটা নিয়ে আসছে যে ঠিক আছে দিয়ে দিছি, বাট ব্যাপারটা হচ্ছে কি, প্যালেস্টাইনের মধ্যে তিনটা অংশ, একটা হচ্ছে গাজা, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, একটা হচ্ছে রামাল্লাহ। গাজাকে নিয়ন্ত্রণ করে আপনার ইসমাইল হানিয়ারা, হামাসরা করতো, আর পশ্চিম তীর যেটা এবং রামাল্লাহকে এটা করতো মাহমুদ আব্বাসের ফাতা আন্দোলন, এরা করে। এখন আজ পর্যন্ত কিন্তু রামাল্লার ভেতরে কোনো ধরনের বা ওয়েস্ট ব্যাংকে কোনো ধরনের কোনো অ্যাগ্রাসন ঘটে নাই। আপনাকে দুটা বিষয় খুব মাথায় রাখতে হবে, এটা কি কোনো ধরনের প্যালেস্টাইনকে এবং গাজাকে বিচ্ছিন্ন করে দেওয়ার কোনো চক্রান্ত কিনা। আমরা এখন পর্যন্ত জানি না যে গাজার সীমানাটা কি হবে, টেরিটোরিয়াল এরিয়াটা। So Britain first need to be addressed what could be the territorial area of the whole Palestine. আমরা কি 1948 এর ম্যাপে চলে যাব, না আমরা একটা রিফর্ম ম্যাপের মাধ্যমে নতুন প্যালেস্টাইন পাবো? This question should be addressed first and come forward first. If it is not, দেন যেটা হবে সেটা হচ্ছে যে এখন পরে ওরা বলবে আপনারা স্বাধীনতা চাইছেন, আমরা তো স্বাধীনতা দিছি। As similar as what is happened to the Bangladesh, আমরা বাংলা উড়িষ্যা বিহার আমাদের থাকার কথা ছিল, why didn't we get the বাংলা উড়িষ্যা বিহার? The conspiracy of the British. The conspiracy of the British, because Redcliffe mark এটাই তো করে দিস। আমার যে ম্যাপটা দিছিল সেই ব্যবহারে পাইনি আমরা, সেই মানে আমরা পাইনি, কাটাকাটি করা হয়েছে, পরে কাটাকাটি করা হয়েছে। এখন শেষ পর্যন্ত আমাদেরকে ইউনাইটেড নেশন স্বীকৃতি দিছে, আমাদেরকে রাষ্ট্র দিছে, বাট মাস্ট হ্যাভ টু এনশিওর দ্যাট গাজা শুড বি ইনক্লুডেড দেয়ার, মাস্ট হ্যাভ টু এনশিওর দ্যাট আমরা যাতে আকসা ফিরে পাই। অবশ্যই এইগুলা যদি আকসা ছাড়া ফিলিস্তিন কার্যকর হবে না। এখন আকসা যদি আমাদের না থাকে, মূল এখানে লড়াইটা তো এইটা নিয়েই। এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে কি দিচ্ছে, বিড়ালের বাচ্চা দিয়ে আমাদেরকে কি বুঝ দিয়ে দেয় যে বাঘের বাচ্চা দিছি না? ওইটা আমি সেটাই বললাম যে এটা কনস্পিরেসি কিনা, হঠাৎ ছাপায়া পড়লো, সবাই একটু মানে অবাক হয়ে গেল হঠাৎ করে যে পরাশক্তিগুলা একদম ছাপায়া পড়লো, তাই না? আরেকটা ব্যাপার, গাজাকে মুছে ফেলার জন্যই কি এই মিডল ইস্ট পলিসির ব্যাপারে আরেকটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে মিডল ইস্টে ভেরি ভাইটাল দুইটা, গালফের দুটো ভাইটাল প্লেয়ার হচ্ছে, একটা হচ্ছে সৌদি আরবে আর একটা হচ্ছে ইরান। দে আর ভেরি ভাইটাল প্লেয়ার দেয়ার। এখন পর্যন্ত সৌদির সাথে ইউনাইটেড নেশনের যতগুলা এগ্রিমেন্ট হয়েছে, ডিফেন্স এগ্রিমেন্ট, এগুলা নট আ সিঙ্গেল ওয়াজ পাসড বাই দ্য সিনেট। আমেরিকার সিনেট এগুলা পাস করে নাই। এগুলা হচ্ছে আপনি আর আমার মতো, আচ্ছা দেখেন এই বাইলেটারাল এগ্রিমেন্ট আর কি, বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে, এটা মৌখিক একটা এগ্রিমেন্ট হয়েছে, এটা সিনেট পাস করে নাই। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে সৌদি আরব আপনার প্রপোজ করছিল স্বাধীন প্যালেস্টাইনের জন্য, কিন্তু আমেরিকার বাইডেন গভর্নমেন্ট এবং আপনার বর্তমান পর্যন্ত এই যে আপনার ট্রাম্প গভর্নমেন্ট, একজনও অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু তারা এখন পর্যন্ত স্বাধীন প্যালেস্টাইনের ব্যাপারে কিছু বলে নাই। সৌদি আরব তাদের কাছে কোনো কমিটমেন্ট পায় নাই। এর ভিতর দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে 9 সেপ্টেম্বর, সেটা হচ্ছে যে কাতারে এয়ার স্ট্রাইক হয়েছে। এবং কাতার এয়ার স্ট্রাইক হওয়ার পরে যে ঘটনাটা এখন ঘটছে, যে এখন দে আর থিঙ্কিং যে গালফে তারা কি ডিফেন্স ইউনিয়ন করে নিজস্ব নিরাপত্তা নিজেদের হাতে রাখবে না অন্য কারো হাতে তুলে দিবে। এয়ারড্রোম সিস্টেম কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবিয়া কার্যকর করতে পারতেছে না, আমেরিকান প্রযুক্তি নিয়ে আসছে। তো সবকিছু মিলাইয়া যদি গালফকে সিকিউর করতে হয় ইনক্লুডিং প্যালেস্টাইন,
টোটাল ওই মধ্যপ্রাচ্য বলতে আমরা যা বুঝি, তাদের নিজস্ব একটা ডিফেন্স ইউনিয়ন, ইন্টিগ্রেটেড ডিফেন্স ইউনিয়ন লাগবে। ডেভেলপ করতেই হবে, নো ওয়ে। এটা করতেই হবে, কিন্তু কোনো বিকল্প এই মুহূর্তে প্যালেস্টাইনকে যে দেওয়ার, সে স্বীকৃতি দেওয়ার জন্য মাহবুব ভাই রাইটলি বলেছে যে ইট ইজ নট ইয়েট দ্য রাইট টাইম টু মেক এনি কমেন্টস, লেটস সি আসলে কি হয় এখন। তবে আমার একটা ধারণা, যেহেতু এই গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট বেশ প্রেশারে আছে, খুব মনে হচ্ছে তারা হয়তো চাচ্ছে আচ্ছা অন্ততপক্ষে আমার এই দেশের সিচুয়েশনটা কন্ট্রোল করে, কারণ এভরি উইকে ডেমনস্ট্রেশন থেকে প্রচুর মানুষ গ্রেফতার হইতেছে এবং ডেমনস্ট্রেশন করাকে ওরা অলমোস্ট ইলিগেল করে দিছে এবং প্রচুর মানুষকে গ্রেফতার করে প্রত্যেক সপ্তাহে নিয়ে যাচ্ছে। এবং সলিডারিটি মুভমেন্ট ফর প্যালেস্টাইন এই ধরনের সংগঠন যদি আপনি করেন, আপনাকে সাথে সাথে ওরা গ্রেফতার করতেছে। এবং নাইজেল ফারাজের মাধ্যমে এই দেশে একটা রাইট উইং, সেটা কনজারভেটিভ থেকেও আরো ডেঞ্জারাস রাইট উইং, আরো বিপজ্জনক রাইট উইং কিন্তু একটা বলয় তৈরি হচ্ছে। এবং এটা শুধু যে মাত্র অ্যান্টি প্যালেস্টাইন ব্যাপারটা এইরকম না, এটা টোটালি হচ্ছে আপনার অ্যান্টি এথনিক মাইনরিটি। This is the overall situation at the moment of the British politics. ওকে, ধন্যবাদ জুমা ভাই। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো এই বিষয় নিয়ে যখন অন্যান্য দেশগুলো তাদের প্রতিক্রিয়া জানাবে কিংবা কোন ধরনের স্টেপ নেবে জাতিসংঘ, তার উপরে ডিপেন্ড করে পরবর্তীতে আমরা আবার একটি আলোচনা করব, বিশেষ করে ফিলিস্তিন ইস্যু নিয়ে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের এই জরুরি বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য খুব শর্ট নোটিশে। পরবর্তীতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে আমরা হাজির হব। মাহবুব ভাই, শেষে যদি কিছু অ্যাড করতে চান। ওই তো শেষ হচ্ছে যে আমরা দেখতে চাই যে ফিলিস্তিনি, যেটা রুমামাই বললেন, যে যুক্তরাজ্যে তাহলে কি তাদের পলিটিক্যাল চাপকে মানে হ্রাস করার জন্য কি এই সিদ্ধান্ত নিল, তাই তো মনে হইলো, তাই না? নতুন দল হচ্ছে, সে 1 মিলিয়ন সদস্য হয়েছে, সেটাকে তারা একটা আতঙ্কগ্রস্ত হয়ে এটা গেল কিনা, এটা হইতে পারে একটা। কিন্তু পাশাপাশি তাদের যে বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, তারা তো তাদের সাথে ভালো সম্পর্ক আছে। তারা আজকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, মনে হয় যে সারা পৃথিবী একদিকে, একমাত্র ট্রাম্প মানে আমেরিকা একদিকে হয়ে গেছে, তাই না? তো এটাও আমি মনে করি যে যারা এখানে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল, তাদের উচিত ছিল আমেরিকাকে তাদের বলয় নিয়ে আসা, সমর্থনটা যাতে করে পরিপূর্ণ হয়। এবং যেটা জুমায় বললেন, ব্যাখ্যা করলেন যে আদৌ কি আমরা আমাদের যে মূলটা আকসা এবং এই তিনটা যে বলয়, রামাল্লাহ এবং কি বলে ফিলিস্তিন যে তিনটা পার্ট, এই পার্টের মধ্যে সৃষ্টি করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা, কিংবা সে যে আপনার রেড ক্লিফের যে কমিশন, আমাদের 47-এর যে ভারত বিভাগের যে এটা ষড়যন্ত্র ছিল, যে আমরা যেটা জানলাম সেটা না, তলে আরেকটা হয়ে গেল। কারণ আপনি জানেন 3 দিন পরে কিন্তু রিপোর্টটা পেশ করা হয়েছিল, ম্যাপটা পেশ করা হয়েছিল, তখন দেখা গেছে বরিশালও ভারতীয় পতাকা উঠছে, খুলনায় ইন্ডিয়ান পতাকা উঠছে, আসলে কিন্তু ওইটা আমাদের পার্ট ছিল। এবং আমাদেরকে রেফারেন্ডাম করে আসতে হয়েছে পাকিস্তানের সাথে, আমাদের রেফারেন্ডাম করে আসতে হয়েছে, তাই না? আমি মনে করি যে ফিলিস্তিনের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, কারণ ওখানে আল্লাহর সাহায্য খুব দরকার। কারণ জাতিটা একদম শেষ পর্যায়ে হয়ে গেছে আর কি, সেখানে দুর্ভিক্ষ চলছে। আল্লাহ যেন তাদেরকে রহমদান করে, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। পাশাপাশি আমার দেশ বাংলাদেশ যাতে করে, যেটা আমি সবচেয়ে বেশি ধারণ করি, বাংলাদেশ যাতে করে একটা সুস্থ ধারায়, সুন্দর রাজনৈতিক ধারায় ফিরে আসে, সবাই যেন ঐক্যবদ্ধভাবে যেন বাংলাদেশটাকে বিনির্মাণ করে, মেরামত করে, রাষ্ট্রের নাগরিকদের আগামী কল্যাণের চিন্তা করে। রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। মাহবুব ভাই, অনুষ্ঠান দেখছি, তাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জুমা ভাই, কিছু অ্যাড করলে? জি, ধন্যবাদ রাজা ভাই, আজকে হঠাৎ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আর এটা আশা করছি যে এই প্রোগ্রামগুলা আমাদের বাংলাদেশের যারা ভিউয়ার্স আছে এবং পৃথিবী মজার ভিউয়ার্স আছে তারা দেখবেন। প্যালেস্টাইনের ব্যাপারে সেটাই হচ্ছে যে আমাদের দোয়া করা সব থেকে বেশি দরকার, সেটা আমরা মনে করি, কারণ একটা জাতিসত্তাকে মুছে দেওয়া হচ্ছে। এবং আজকে যদি পৃথিবীতে প্যালেস্টাইন জাস্টিস না পায়, তাহলে আমার বাংলাদেশ কোনো একদিন আমার প্রতিবেশী দ্বারা আক্রান্ত হবে, আমিও জাস্টিস পাবো না। এবং প্যালেস্টাইনের ব্যাপারে আমাদেরকেই সব থেকে বেশি সোচ্চার থাকতে হবে। রাইট, অনেক ধন্যবাদ। এবং কারণ আমরা যে গাজা স্ট্রিপের মতো ভেতরে কিন্তু আমরা আছি, আমরা যদিও বলছি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু আমাদের পাশে কিন্তু সত্যিকার অর্থে সাপোর্ট দেওয়ার মতো কোনো রাজনৈতিক দল নেই। তবে একটা জিনিস কিন্তু অ্যাড করে নিই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে, পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে যে নিরাপত্তা চুক্তিটা হয়েছে, ইট বিকেম রিয়েলি বিগ হেডেক ফর দ্য ইউনাইটেড নেশন এজ ওয়েল, স্পেশালি ফর দ্য ইউনাইটেড স্টেটস, নট দ্য ইউনাইটেড নেশন, ইউনাইটেড স্টেটস। খুবই স্বাভাবিক।
অনেক ধন্যবাদ জুমা ভাই, মাহবুব ভাই, আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক মণ্ডলী, আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা শুনলাম। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে আমাদের প্রশ্নগুলো করবেন। পাশাপাশি পরবর্তী নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনা করতে পারবো। আপনারা সাথে থাকুন, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।